আমি যখন কনটেন্ট বানানো শুরু করি তখন একটা আমার যেটা নীতি ছিল যে আমি কন্টেম্পোরারি বিষয় নিয়ে খুব একটা কথা বলবো না। চেষ্টা করব গল্প বলতে, গল্প না হলেও এই যে পরিবর্তন, তারপর নতুন দিন এইসব নিয়ে কথা বলবো। তো আজকে আসলে সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলতে চাই কিন্তু কন্টেম্পোরারি একটা সিরিজ ধরে। গতকালকে যে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা হারলাম, ১০ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা কোনো ওয়ানডে সিরিজ হারলাম। তো এই কন্টেম্পোরারি ব্যাপারটা ধরে আমি একটু ফিরে দেখতে চাইবো যে এই ১০ বছরে আসলে আমরা কি হারালাম? যার ফলে আমরা আবার সেই ১০ বছর পেছনে ফিরে গেলাম। আমি বলতে চাই যে অতীতে সেই প্রেতাত্মা কিভাবে ফিরে আসলো? সেই ব্যাপারটা একটু দেখতে চাই। দেখেন বাংলাদেশের ক্রিকেট আসলে অনেকগুলো চ্যাপ্টারে বিভক্ত। আমরা যদি খুব সাদামাটাভাবে পেছন ফিরে বা বর্তমানে তাকায় বলি যে বাংলাদেশের ক্রিকেট এরকম, এটা আসলে কোনো ডিসিশন না। আপনি দেখবেন ১৯৯৭ পূর্ব যুগে বাংলাদেশের ক্রিকেট একরকম ছিল। ২০০৫, ৬, ৭ এর আগে একরকম ছিল। ২০০৭ থেকে পরের কিছু বছর একরকম ছিল। আবার ২০১৪ শেষ থেকে ২০২২ পর্যন্ত একরকম ছিল। এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো বেশিরভাগই ধারাবাহিকতা ধরে রাখতে পারে নাই। পৃথিবীর অন্যান্য জায়গায় যেটা হয়, এই চ্যাপ্টারগুলো একটা থেকে আরেকটা উন্নতি হতে থাকে। কিছু ব্যতিক্রম ছাড়া। যেমন জিম্বাবুয়ের ক্ষেত্রে ঘটছে যে তাদের ক্ষেত্রে একটা ভয়াবহ অধঃপতন ঘটছে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এটা খুব আপ ডাউন। কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশেই এই ব্যাপারটা গ্রসলি আগায়। আমাদের ক্ষেত্রে যেটা হলো যে আমরা সেই আগানোটা শুরু করছিলাম ২০০৭ সালে। তারপর চ্যাপ্টার ওয়াইজ আগাইছি। মাঝে, মাঝে তো ছোট উত্থান-পতন থাকবেই। ২০২২ সাল পর্যন্ত আমাদের অগ্রগতির অধ্যায়ই ছিল। কিন্তু সেই ২০২২ থেকে শুরু করে এই ২০২৪ এই ২ বছরে আমরা আসলে প্রচুর পিছাইছি। সেই পিছানোটা কতটা সেটা বোঝা গেল গতকালকে রাতে। যে অ্যাকচুয়ালি আমরা স্ট্যাটিস্টিক্যালি ১০ বছর পিছায়ে গেছি। ১০ বছর আগে আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে সর্বশেষ কোনো ওয়ানডে সিরিজ হারছিলাম। আর ঠিক ১০ বছর পরে এই এখন এসে হারলাম। তার মানে আমরা ১০ বছর পিছায়ে গেছি। এখন এই ১০ বছরে কি পিছালাম এবং কেন পিছালাম? আমি আপনারে সিম্পল একটা স্ট্যাটিস্টিক্স দেই। মানে আমি স্ট্যাটিস্টিক্স প্রচন্ড ঘৃণা করি। সেই সুব্রদা কোন আ মানে ছোটবেলায় বলছিলেন যে, "পরিসংখ্যান হচ্ছে মূর্খের অস্ত্র।" তো পরিসংখ্যান নিয়ে আমি খুব একটা ওরিড থাকি না। কিন্তু কিছু সময় পরিসংখ্যান কথা বলে। যেমন আমি এই যে কালকে খেলা শেষ হওয়ার পরেই আ মোবাইলে স্ট্যাটস ঘাঁটতেছিলাম, সেখানে দেখলাম যে ২০১৪ শেষ দিকে মানে মাশরাফি যখন দলের দায়িত্ব নিল, সেই থেকে ২০২২ পর্যন্ত আমরা যে ওয়ানডে খেলছি, তাতে আমাদের জয়ের হার অলমোস্ট ৭০%। এটা আমাদের হ্যাপি থাকা উচিত এবং এর ভিতরে কোনো ফেজে এই জয়ের হার ৮০% ছাড়ায় গেছে। তো আমরা গ্রসলি এই সময়টায় ৭০%ই মেনে নেই। এবং ইন্টারেস্টিংলি ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত মানে গতকাল পর্যন্ত আমাদের জয়ের হার মাত্র ৩০%। বুঝতেছেন অধঃপতনটা কি ঘটছে এই সময়কালে? কেন বলতেছি যে আমরা ১০ বছর পিছায়ে গেছি? সেই ২০১৪ সালে ফিরে গেছি আমরা। মুশফিক যখন ক্যাপ্টেন ছিল, সেই সময় আমরা জিম্বাবুয়ে, হংকং এই টাইপের দলের কাছে ঘরের মাটিতেও হারছি। এট লাস্ট আমরা আবার সেই জায়গাটায় ফিরে গেছি। স্ট্যাটিস্টিক্সই বলতেছে এবং ওই জায়গায় আরো কিছু মজার জিনিস দেখলাম। তার ভিতরে একটা হচ্ছে যে ওই পিরিয়ডটা ওই যে ২০১৪ থেকে ২০২২ এই পিরিয়ডটায় আমরা টপ অর্ডারে অনেক ভালো রান পাইছি, মিডল অর্ডারে অনেক ভালো রান পাইছি। আমার বন্ধুরা যারা শুনতেছেন তার ভিতরে অনেকেই স্টাটস ফ্রিক আছেন, চাইলে একটু দেখে নিতে পারেন। ওই সময় আমাদের টপ অর্ডার থেকে অনেক রান আসতো। মিডল অর্ডার থেকেও ভালো রান আসতো এবং লোয়ার অর্ডার থেকে রান ঠিকমতো যে গতি বাড়ানো মানে সেটাকে উচ্চতায় নিয়ে যাওয়া সে কাজগুলো হতো। যদিও ওই সময়ের চেয়ে বোলিং পারফরম্যান্স আমাদের এখন ভালো। ইন্টারেস্টিং সব স্ট্যাটিস্টিক্স পাওয়া যায়। কেন আমাদের এই ঘটনাটা ঘটলো? সেই জায়গাটায় আমি একটু যেতে চাই। দেখেন আমি ইতিমধ্যে যে কথাগুলো বলছি তার ভিতরে আসলে লুকানো আছে ওই উত্তরটা যে কেন ঘটছে? সেটা হচ্ছে ব্যাটিং। ব্যাটিং এর মধ্যেই এই ব্যাপারটা লুকানো আছে। প্রথমত আমি বলছি যে টপ অর্ডারে ওই ১০ বছর আমরা কম বেশি ভালো রান পাইছি। ২০১৪ থেকে ২০২২ এই স্প্যানটায়। কিভাবে ভালো রান পাইছি? শুরুর দিকে তামিম সৌম্য, পরে সাকিব এবং শেষ দিকে এসে রিয়াদ মোটামুটি কিন্তু আমরা রেগুলার একটা রান পাইছি। আর এর মাঝখানে কখনো সাব্বির, কখনো আ তো অন্য কোনো তরুণ খেলোয়াড় রেগুলার একটা রান আসছে। এমনকি এনামুল হক বিজয়ও যখন দলে যাতায়াত করছে, রান করছে। ইমরুল কায়েস এক সিরিজে প্রায় ৪০০ রান করছে ৩ ম্যাচে।
মানে ওই সময় আমাদের রান করায় কখনো আমরা পিছায় থাকি নাই এবং রানটাই আমাদের মূল অস্ত্র ছিল। হ্যাঁ, আপনি হয়তো পরিসংখ্যান ঘুঁটলে পাবেন না যে আমরা ওই সময় রোজ ৩০০-র উপরে রান করছি। কিন্তু খেয়াল রাখতে হবে ওই সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ঘরের মাটিতে খুবই বোলিং সহায়ক উইকেটে খেলছি। মানে বোলিং সহায়ক আমি ওটাকে বলি না, নোংরা উইকেট বলি সবসময়। যে ওই যে হাঁটুর নিচে বাউন্স থাকবে, ওইখানে তো ২০০ রান করাই কঠিন। ফলে ওইখানে আসলে যে রানটা করার দরকার ছিল সেটা আমরা করতে পারছি। আবার দেখেন ওই সময় আমরা ২০১৫ ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি অস্ট্রেলিয়ায়। ওখানে গিয়ে অনেক ভালো রান করছি। প্রায় রেগুলার আমরা ৩০০ ছোঁয়া রান করছি। এবং তার মধ্যে রিয়াদের ২ টা ইনিংস ছিল ওই লোয়ার মিডল অর্ডারে নেমে ২ টা সেঞ্চুরি ছিল। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছি ইংল্যান্ডে, সুইমিং কন্ডিশন। সেখানেও রিয়াদ ভালো ইনিংস খেলছে, সাকিব দুর্দান্ত ইনিংস খেলছে। মানে আমরা রানের অভাবে খুব একটা ভুগি নাই। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে আমাদের পেস বোলিং আপ টু দ্য মার্ক ছিল না। তারপরেও মাশরাফি, রুবেল, তাসকিন একটা শুরু করে দিছিল। কিন্তু সেটা এমন না যে ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু ওভারঅল বোলিং অ্যাটাক কিন্তু আবার ভালো ছিল। সাকিব ছিল, মাশরাফি আ সেরা অবস্থায় না থাকলেও রুবেল, তাসকিন ভালো করতেছিল। সব মিলে আমরা একটা প্যাকেজ পাচ্ছিলাম। এখন দেখি যে এই সময় ২০২২ সাল থেকে এসে আমাদের কি ঘাটতি হলো? প্রধানত আমাদের ব্যাটিং বলে এখন কিছু নাই। আপনি কোনো একটা জায়গার উপরে ভরসা করতে পারেন না বা কোনো একটা জায়গা চিহ্নিত করতে পারেন না যে এই জায়গা থেকে আমার রান আসবে নিয়মিত। আপনার দলের মানে লিমিটেড ওভার ক্রিকেটে সবচেয়ে ভরসা করা এবং সবচেয়ে নিয়মিত রান আসতে হবে হচ্ছে টপ অর্ডার এবং টপ মিডল অর্ডার। এই দুটো জায়গা থেকে যদি রান না আসে, তাহলে আপনি মাঝে, মাঝে মিরাকল হিসেবে গ্লেন ম্যাক্সওয়েলের কাছ থেকে রান পাবেন। কিন্তু ওইটা রোজকার ব্যাপার না। এখন আমাদের কি ঘটতেছে দেখেন, আমাদের টপ অর্ডারে এই ২ ম্যাচে তানজিদ তামিম ১ম ম্যাচে ৬০, পরের ম্যাচে বোধহয় ৪৫ এরকম একটা ইনিংস খেলল এবং নট ব্যাড। ভালো যেরকম দরকার। ১ম ম্যাচেরটা হয়তো আরেকটু দ্রুত গতির হইতে পারত। কালকেরটা তো বেশ ভালো। এখন কথা হচ্ছে তানজিদ তামিমও তো এটা রেগুলার খেলে না। তানজিদ তামিম এই ২ ম্যাচে খেলল। এখন তানজিদ তামিমের সঙ্গ কেউ দিতে পারল না। মাঝে কয়েকটা ম্যাচে সৌম্য কিছু, কিছু রান করছে। তখন আবার সৌম্যর সঙ্গে কেউ ছিল না। আর লিটন তো কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। লিটনরে নিয়ে সারা পৃথিবী উচ্ছ্বসিত থাকে। ওই রবিচন্দ্রন অশ্বিন ওয়েট করে যে কবে লিটন একটা ভালো ইনিংস খেলবে। আর লিটন কেমন যেন অপেক্ষা করে যে কবে আমি আরো বেশি হতাশ করতে পারবো মানুষরে। লিটনের ব্যাপারে বলতে, বলতে সবাই ক্লান্ত। ও এরপরে আমাদের টপ মিডল অর্ডারে যারা আছে কেউ রান দিতে পারতেছে না। কেউ না। এখন তো তামিম থাকারও কথা না। তারপরে তামিম একটা আফসোসের নাম হয়ে থাকলো যে তামিম ইকবালের জায়গাটা কেউ নিতে পারল না। সাকিব অনেকটা হুট করে নাই হয়ে গেল। সাকিবের ব্যাটিংয়ের একটা মজা ছিল। সাকিব ব্যাটসম্যান হিসেবে, বোলার হিসেবে কোনোভাবেই সাকিব আ ইয়ে না কিন্তু আপনার টেকনিক্যালি কারেক্ট না। কিন্তু সাকিব হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যাটসম্যান। যখন দ্রুত রান তুলতে হবে ওই আড়াআড়ি ব্যাটে কাট করে, পুল করে ঝড় তুলে ফেলতে পারত। এবং ওই জিনিসটা যে কত ইম্পোর্টেন্ট ৩-৪ এ এবং সাকিবের ব্যাটের রান, সবাই তো শুধু বোলার সাকিবরে মনে রাখে। সাকিবের ব্যাটের রান ও যখন নিজেরে ৩ এ প্রমোশন দিল সবাইরে বলে কয়ে যে, "আমারে ৩ এ দেন।" কি কনফিডেন্টলি এবং কি ধারাবাহিকভাবে রান করে গেছে এই লোকটা। টের পাবো, টের পাবো। বাঙালি টের পাবে এখন থেকে এই যে তামিম, সাকিব আ না থাকায় কি যে হইতে যাচ্ছে ব্লান্ডারটা। এই যে প্রজন্মটার দায়িত্ব নেওয়ার কথা ছিল যে সৌম্য লিটনরা, এরা যে কি মিজারেবলি ফেল করলো, কি মিজারেবলি ফেল করলো। একটা জেনারেশন নাই হয়ে গেল। আমাদের বুড়ো জেনারেশনটারও এখনো সার্ভিস দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই জায়গাটা কেউ নিতে পারল না। টপ অর্ডার, মিডল অর্ডার, আফিফরে নিয়ে এত কথা বলি। আফিফ একটা বিরাট অপচয় এবং সেজন্য কোচদেরও দায়-টায় আছে। সেগুলো আরেক সময় বলব। কিন্তু আফিফ এখন তো সুযোগ পাইলেন আফিফ। জায়গাটা কই? নিচ্ছেন কই? এই জায়গাটা নিতে হবে না। আপনারাই তো এখন সিনিয়র। আপনারা তো আর জুনিয়র নাই। কেউ সেই দায়িত্বটা নিতে রাজি না। একেবারে শেষ বেলায় বলি একেবারে শেষ বেলায় বলি লোয়ার অর্ডারেও একটা ভেজাল হয়ে গেছে। লোয়ার অর্ডারে রিয়াদ আগে যে দায়িত্বটা পালন করতে পারত, সেই দায়িত্বটা এখন পালন করতে পারতেছে না। যদিও ব্যাক টু ব্যাক সে 50 পাইছে এবং গতকালকের ম্যাচটার দিকে আপনার ফিরে তাকালে রিয়াদের প্রতি অবশ্যই শ্রদ্ধা তৈরি হবে। আমরা ১১৫ রানে ৭ উইকেট হারায় ফেলছি। সেইখান থেকে যে আমরা ২০০ পার করছি এই তো বেশি। কিন্তু রিয়েলিটি হচ্ছে আধুনিক ক্রিকেট তো আসলে এই তো বেশি শব্দে বিশ্বাসী না। দেখেন আধুনিক ক্রিকেট হচ্ছে এমন একটা ব্যাপার, তারা আপনার কাছে সর্বোচ্চটা ডিমান্ড করবে। আপনি কোনো কিছু করে বলতে পারবেন না যে, "ভাই মান তো বাঁচায় দিছি।" একদম আধুনিক ক্রিকেটের বিচারক আপনারা বলবে, "কোনো মান বাঁচানো বাঁচানি নেই। আপনি ম্যাচ জিতাইছেন?" এই হচ্ছে চ্যালেঞ্জ। এই হচ্ছে নিষ্ঠুরতা।
এখন রিয়াদ যেটা করতেছেন এই বয়সে রিয়াদের কাছ থেকে এইটাই স্বাভাবিক। কিন্তু এই জায়গাটার ডিমান্ড অন্যরকম। কেমন ডিমান্ড? দেখেন ওই গত বিশ্বকাপের কথা ২০২৩ বিশ্বকাপের কথা মনে পড়ে। এই জায়গার ডিমান্ড হইলে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া। ২০০ রানের ব্যবধানে হেরে যাওয়ার কথা ছিল না ওইদিন। কিন্তু এই একই রকম সিচুয়েশন। প্যাট কামিন্সরে নিয়ে ম্যাক্সওয়েল দাঁড়ায় গেল। প্যাট কামিন্স এক প্রান্তে বোধহয় ক মানে ৫০ এর উপরে বল খেলে ২-৩ রান করে অপরাজিত থাকলে আরেক প্রান্তে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতায়ে দিল ম্যাক্সওয়েল। এবং ম্যাক্সওয়েল তার ক্যারিয়ারে বহুবার এই কাজ করছে। ইনফ্যাক্ট বড়, বড় ব্যাটসম্যানরা ঋষভ পান্থ, তমুক, তমুক এই জায়গায় যারা খেলে, তারা বিপর্যয়ের পরেও এসে ওই ভয়াবহ মারটা দেয়। মানে জিনিসটা বের করে নেয়। তাদের রোলটাই ওইটা। এখন দুটো জিনিস, এক হচ্ছে রিয়াদ সেই ক্রিকেটের সঙ্গে মানানসই কখনোই ছিলেন না। উইথ ডিউ রেসপেক্ট রিয়াদরে সর্বোচ্চ স্যালুট দেই। তারপরেও রিয়াদ কখনোই ম্যাক্সওয়েল না। সেই ম্যাক্সওয়েল হওয়ার ক্ষমতা ছিল আমাদের সাব্বিরের। তো সাব্বির নিজে নিজেকে নষ্ট করল, যত্নও পেল না। সব মিলে সাব্বির নষ্ট করল। সেই ম্যাক্সওয়েল হইতে পারত আমাদের শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারিও নিজে আজকে যে জায়গায় আছে সেজন্য অনেকটা দায় তার, এবং আজকে যে আবার টি-টোয়েন্টি দলে আসছে সে কৃতিত্বও তার। তার সামনে সুযোগ আছে আবার ওই জায়গাটা নেওয়ার। আমাদের কিন্তু ম্যাক্সওয়েল হওয়ার মতো খেলোয়াড় একেবারে আসে নাই তা না। কিন্তু কপাল ওই যে বারবার বলি ওই নিয়তির কারণে আমরা তাদের ধরে রাখতে পারিনি। ফলে কি হয়েছে, কালকে আপনি ওই জায়গায় যদি ওই তরুণ কেউ থাকতো, সাকিবরে নিয়ে তানজিম সাকিব ৪৫ করছে। দুর্দান্ত ব্যাপার। একটা পেসার হিসেবে ঐরকম একটা ইনিংস খেলছে, এইটা দুর্দান্ত। কিন্তু কাউন্টার পার্ট যদি রিয়াদ না হয়, দেখেন আমি কিন্তু রিয়াদরে ছোট করতেছি না। আপনারা বোঝার ভুল করবেন না। আর রিয়াদ তার এই বয়সে এবং তার জীবনের রোল অনুযায়ী সে ঠিক কাজ করছে। এইখানে রিয়াদের কোনো দোষ নেই। কিন্তু ওই যে বললাম আধুনিক ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী ওই জায়গায় যদি সাব্বির থাকতো বা শামীম থাকতো, এরা ইনফর্ম অবস্থায় থাকতো, ওখান থেকে সে করতো ১৫০ রান আর দলের রান হতো ৩৩০। তখন তো আমরা ম্যাচ জিতে যেতাম। যাই হোক ব্যাপারটা মনে হয় আমরা বুঝতে পারছি, মূল ক্রাইসিস ব্যাটিংয়ে। এই যে আমাদের বোলাররা তারপরেও সুন্দর বল করছে। দেখেন সাকিব নাহিদ রানা একসঙ্গে বল করবে, এটা দেখা একটা মজার ব্যাপার। যদিও মিরাজ বোলিংটারে হযবরল পাকায় ফেলাচ্ছেন, বোলিং চেঞ্জটা যেইগুলা নিয়ে সিরিজ শেষে একটু কথা বলব নে। যে মিরাজ টেস্টে এত ভালো ওয়ানডেতে এত খারাপ কেন? একটু আমারও বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলে বুঝতে হবে যে এই ডিফারেন্সটা কেন হচ্ছে? ওর কি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা? যাই হোক তারপরেও আমাদের বোলাররা দুর্দান্ত। এই বোলিং অ্যাটাক নিয়ে আমার কোনো চাওয়া নাই। এত সুন্দর বোলিং অ্যাটাক। তবে আমার মনে হয় যে শরীফুলের জায়গায় হয়তো হাসান বেটার, বেটার। এটা আমার ফিলিং। যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের ব্যাটিংটা আমাদের ডুবাচ্ছে। ইমিডিয়েটলি আমাদের ব্যাটিংয়ের সমাধান দরকার। এই যে একেবারে বাচ্চাদের দিকে তাকানো যাবে না যে আন্ডার 19 থেকে ধরে আনতে হবে। কিন্তু এর আগেও কিন্তু ২ টা ব্যাচ এখনো ওয়েট করতেছে আমাদের এইচপি-টেইচপিতে যারা খেলতেছে। এর ভিতর থেকে খেলোয়াড় নেন ভাই। আমরা অলরেডি বেশি ব্যাকডেটেড হয়ে গেছি। এখন আর তামিম সাকিব এসেও উদ্ধার করতে পারবে না। এখন আর রিয়াদ ভাই এখান থেকে আমাদের আসলেই টেনে তুলতে পারবে না। ফলে আমাদের দ্রুত এই জায়গাগুলোতে লোক দরকার। এবং সৌম্য লিটন মানে যথেষ্ট প্রতিভাধর। তাদের প্রতি আমার ভালোবাসার অভাব নেই। আমার মনে হয় এই জায়গাগুলোতেও রিপ্লেসমেন্ট দরকার। খুব জরুরি হয়ে গেছে। কারণ ব্যাটিং না বদলালে এই ১০ বছর কবে না ২০ বছর হয়ে যায়। যে আমরা ২০ বছর পিছনে চলে গেছি। যে আর কোনদিন জিতিই না এরকম অবস্থা হয়ে গেছে। সেইটা হওয়ার আগে ঠেকাইতে হবে। যেকোনো মূল্যে ঠেকাইতে হবে। সবাই ভালো থাকবেন। আশা করি দ্রুত সুদিন ফিরে আসবে।